This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে 5 কথা নিয়ে। আর 5 কথা মানে আপনারা জানেন দিনভর বাছাই করা যে খবর, সেই খবরে চুলচেরা বিশ্লেষণ। আর সেই বিশ্লেষণের মধ্যে একাধিক তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, যে তথ্য আরো গুরুত্বপূর্ণ মোড় নেয় প্রত্যেকটি ক্ষেত্রে। কি কি বিষয় রয়েছে আপনাদের দেখাবো। দুটো ইস্যু আমরা বেছে নিই প্রতিদিন, আর সেই দুটো ইস্যুর মধ্যে আজ কি কি থাকছে। ইস্যু 1, পুলিশের হাতে গণধর্ষণের অকাঠ্য প্রমাণ কি আছে। অনেকগুলো আপডেট এসছে, আপনাদের দিনভর লাগাতার আমরা জানাচ্ছি, সেগুলোই বিশ্লেষণের মাধ্যমে জানাবো। আর দ্বিতীয় ইস্যু যেটা রয়েছে, নামেই নির্দেশিকা গলা কাটছে দীঘা। দীঘা নাম শুনেই বুঝতে পারছেন কি নিয়ে, কেন, কি বৃত্তান্ত, সবটা দেখাবো। দেখুন, কলকাতার কলেজে নারকীয় গণধর্ষণের ঘটনা, অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছিলেন কি, আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন জে.এম. এবং পির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কবে বিচার পাবেন সেটা সময় বলবে। আপাতত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে, যা দোষীদের শাস্তির নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে পুলিশের। কি কি আপনাদের একটু দেখায়। কলেজের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আছে, যাতে ছাত্রীকে জোর করে গেট থেকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে তার অকাঠ্য প্রমাণ আছে, এমনই সূত্রের খবর। আর গার্ড রুম থেকে একটা বেডশিট উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত একটা মোবাইল, সেখানে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও আছে। সেই ভিডিও যেখানে যে অভিযোগ করছে নির্যাতিতা, সেই অভিযোগেরই প্রমাণ বলছেন আধিকারিকরা। মনোজিতের ডিএনএ নমুনাও মিলিয়ে দেখবে এবার পুলিশ। এই অকাঠ্য প্রমাণ এবার তদন্তের গতি বা বিচার ব্যবস্থার বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক দ্রুততা আনবে বলে মনে করা হচ্ছে। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের 2 সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার, যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট। সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট। তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে, তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে। অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলে এই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ, মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 ধৃতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের ডিএনএ নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। গুণধর মনোজিৎ ধর্ষণে অভিযুক্ত টিএমসিপি নেতার গুণের শেষ নেই। না,
শুধুমাত্র কসবা ল কলেজেই নয়, ক্যালকাটা গার্লস বিটি কলেজেও দলবল নিয়ে হুজ্জুতি চালানোর চেষ্টা করে মনোজিৎ। কসবা গণধর্ষণ কাণ্ডের আগের দিন 24শে জুন মনোজিৎ এই বিটি কলেজে গিয়ে অনেক হুলস্থুল বাঁধিয়েছিল। কি করেছিল জানেন? শুনুন এবার অধ্যক্ষের বিস্ফোরক বক্তব্য। 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। শুনলেন তো কি বললেন ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপাল মাকসুদা খাতুন। 24শে জুন রাতে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র তার দলবল নিয়ে ক্যালকাটা গার্লস বিটি কলেজে চড়াও হয়েছিল, কিন্তু নিরাপত্তা রক্ষীর কড়াকড়িতে কলেজের ভিতরে ঢুকতে পারেনি। ঠিক তার পরদিন অর্থাৎ 25শে জুন কসবা ল কলেজে ছাত্রীর ওপরে নৃশংস অত্যাচার চালায় মনোজিতরা। সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। মনোজিৎ মিশ্র যে এই কলেজে বারবার আসতেন এবং মেয়েরা যে মূলত টার্গেট ছিল সেটা কিন্তু জলের মতোই পরিষ্কার। 24শে জুন প্রথম নয়, 3 মাস আগে আরও একবার সন্ধ্যের পর ক্যালকাটা গার্লস বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করে সে। বিটি কলেজের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এসেছিল 24 এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল। এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো, অনেক অসুবিধা হতেই পারত। মনোজিৎ মিশ্রের এই তাণ্ডবের কারণেই ক্যালকাটা গার্লস বিটি কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজের প্রিন্সিপাল। 2020 সালের আগে পর্যন্ত বিটি কলেজের ক্যাম্পাসের ভিতরেই সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস ছিল। 2020 সালে কসবায় ল কলেজের ক্যাম্পাস স্থানান্তরিত হয়। মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গদের দাপটে বিটি কলেজের সুরক্ষা বাড়ানো হয়, সিসিটিভির কড়া নজরদারি, নিরাপত্তার কড়াকড়ি করা হয়। মনোজিৎ রীতিমতো ঝামেলা করতো, তাণ্ডব চালাতো, নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলা জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন। আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে তখন আমাকে সুদর্শনা মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে। উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। অভিযোগ, নিজেকে শাসক দলের নেতা বলে দাবি করে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখাতো, হুমকি দিত মনোজিৎ। কর্তৃপক্ষের আশঙ্কা 24শে জুন মনোজিৎকে বিটি কলেজে ঢুকতে বাধা না দিলে বড় কোনো বিপদ ঘটে যেতেই পারত। মনোজিতের প্রভাব রীতিমতো চোখে পড়ার মতো ছিল বলেই দাবি করছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি তৃণমূলের হাত থাকায় রীতিমতো ফুলে ফেঁপে উঠছিল, এমনকি প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপে মনোজিৎ জড়িয়ে পড়েছিল। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এবার মহিলা কমিশনের অভিযোগ আপনাদের শোনাবো, কারণ কসবা কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিশ। এই অভিযোগ করা হচ্ছে নির্যাতিতা কোথায় সেটাও নাকি পুলিশ তাদেরকে জানাতে পারেনি। এই অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। নির্যাতিতার সঙ্গে কথা বলতে চান কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তরুণীর বাড়িতে তালা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ অর্চনা মজুমদারের। টানাপোড়েনের পর অবশেষে কসবা কলেজে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পায় এনসিডব্লিউ প্রতিনিধি দল। আর দূর থেকেই ঘটনাস্থল দেখতে হয়। ক্রাইম স্পটে যাওয়া নিয়ে প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়ান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। দেখুন, দুটো জিনিস হয়েছে। নো ভেরি ওয়েল কি কমিশন যাবে ইন্সপেকশনে, এবং তা সত্ত্বেও এখন ডিসি সাউথ তিনি বলছেন যে ওনাকে রাত 12:30টায় ছেড়ে দিয়েছে, তারপর উনি কোথায় আমি জানি না। এর অর্থ হলো হয় তিনি সত্যি কথা বলছেন, মেয়েটি কোথায় উনি জানেন না, সেক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ। কারণ মেয়েটির নিরাপত্তা, সিকিউরিটি, সেফটি, এভরিথিং ওয়েলবিং টু বি ডান বাই দ্য নোডাল অফিসার, তার দায়িত্ব। তিনি তার দায়িত্বে ফেলিওর। আর যদি সেটা না হয়, অসত্য কথা বলে থাকেন তিনি, তাহলে আমরা সেই রিপোর্টগুলো করব এবং তিনি উত্তর দেবেন। এবং আইন যা বলে, আমাদের সেকশন 10 (4) সেই আইনে আমাদের যে ক্ষমতা
যে জুডিশিয়ারি পাওয়ার, এনকোয়ারি পাওয়ার, সেগুলো এক্সারসাইজ করে ভবিষ্যৎ বলবে কি করি। কেউ একজন ডিসিপি তিনি কি করে বলেন মেয়েটি কোথায় তিনি জানেন না, তাহলে তার গাফিলতি আছে কর্তব্যে, মানে কথায় এক কাজে না কর্তব্যে গাফিলতি তিনি তো বলেই ফেললেন যে আমি জানি না। তাহলে জানেন না যখন শি হ্যাজ টু আনসার, কেন জানেন না, কোথায় আছে কি আছে সব জানাতে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তিনি যদি জেনে শুনেও মিথ্যে কথা বলেন সেটাও আনসারেবল। উন্নাওতে গেছেন, হাতরাসে গেছেন, বিলকিসকে মিট করেছেন, গুজরাট গেছেন, আপনাদের কি টিএডিএ অ্যালাউন্সটা শুধু পশ্চিমবঙ্গ ট্যুর করলে দেওয়া হয়? যেখানে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, যেখানে নির্যাতিতার পরিবার বলছেন, অভিভাবকরা বলছেন পুলিশে আস্থা আছে, এই সমস্ত জাতীয় কমিশন চাই না, তাদের আমার বড় বড় কথা কিসে? সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে। আর এরপরেই তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা সরব। নেপথ্যে কি দলাদলি আছে, এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে। কয়েকদিনের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রদবদলের জল্পনা রয়েছে, আর সেই জল্পনার মাঝে এই ঘটনা তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে যে গোষ্ঠী কোন্দল রয়েছে, যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তাকে সামনে এনে দিয়েছে। যোগ্য নেতৃত্ব চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলার নেতৃত্ব চাই, এই মর্মেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তৃণমূল ছাত্র পরিষদের একের পর এক নেতৃত্ব। যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদে একাধিক লবি রয়েছে। দক্ষিণ কলকাতার এক নেতা, তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র নেতা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের মধ্যে সংঘর্ষ চলছে কে হবেন তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী সভাপতি, এবং তা নিয়েই পলিটিক্স চলছে নিজেদের মধ্যে, এবং সেখানেই কিন্তু বারবার অন্তর্দ্বন্দ্ব সামনে চলে আসছে। ইতিমধ্যেই আমরা যদি দেখি, এই কলেজের ভেতরের যে দেওয়াল, সেখানে লেখা রয়েছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস, আবার তার ডান দিকেই লেখা রয়েছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস, আবার তার ডান দিকেই লেখা রয়েছে আমরা সার্থক টিএমসিপি। এই সার্থক যে শব্দেই বন্ধেই ব্যবহৃত হোক না কেন, দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস নিয়ন্ত্রণ করেন সার্থক ব্যানার্জি, তার নামে অনেকেই এই ধরনের কথা বলেন। অন্যদিকে মনোজিৎ মিশ্র এই কলেজের নিয়ন্ত্রক ছিল। এইভাবেই কিন্তু কলেজে কলেজে রেষারেষি, ছাত্র পরিষদের সভাপতি কে হবে তা নিয়ে তৃণমূলের মধ্যেই গভীর গোষ্ঠীকন্দল রয়েছে। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আর তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এবার নিশানায় দলের একজন সাংসদের। নেতা হতে গেলে দলের সব খবর রাখতে হয়, কেন এরকম একটা খারাপ ছেলে দলে থাকবে? ছাত্র নেতারা কি করছিল নাম না করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এই কটাক্ষই প্রশ্ন করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেইভাবে ধর্ষণ করতে পারে কোন সহকর্মীকে, তার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। যারা সেই ধর্ষণের সাক্ষী, গণধর্ষণ যারা করেছে, তাদের ফাঁসি হওয়া উচিত। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। এই দু একটা ছেলে আমাদের বদনাম তৈরি করে, এদের ফাঁসি দেওয়া। আইন আছে, তাই জন্য ফাঁসি হবে। আইনটা যদি না থাকতো না, এদেরকে এই ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া। ল কলেজে দলাদলি হতো, এই দলাদলি হতো এ কথা স্বীকার করছেন, বলছেন কে? মনোজিতের বাবা। শুনুন। ওর এগেনস্টে ল কলেজের ব্যাপারটা বুঝছেন, সবাই লয়ার হয়ে গেল। পাস করুক না করুক, সবাই লয়ার। তুমি একটা কমপ্লেন দিলে, দেখবে আরেকজন একটা কমপ্লেন লঞ্চ করলো। এইটা কি হচ্ছে, ওদের নিজেদের গ্রুপের রেষারেষি। আপনাদের প্রথম ইস্যু দেখালাম, এবার দ্বিতীয় ইস্যু, অর্থাৎ দীঘার অংশে আসি। মন চাইছে ঘুরতে যেতে, পকেট বলছে হিসেবটা কষতে হবে। বাঙালির দুয়ারে দীঘা, তবু যাওয়ার আগে একবার খরচের ব্যাপারে খোঁজ খবর নিন, কারণ সৈকত শহরে হঠাৎ পৌঁছে গেলেন আর হোটেল ভাড়া শুনলে ভিড়মি খেতে পারেন। সরকারের খাতায় কলমে রেটটা একেবারে বেঁধে দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবের জমিতে দীঘায় হোটেল মালিকদের একাংশ এখন যেন মারিত গন্ডার, লুটিত ভান্ডার। উইকেন্ডে দীঘা যাওয়ার প্ল্যান করছেন? জানেন তো আজকাল হোটেলের খরচ কত? 3 জন আছি, পরশু সকালে ছাড়বো। না এসি 1300 টাকা রথের জন্য?
এমনি 1300। সৈকত নগরীতে হোটেলের ভাড়া আকাশ ছোঁয়া। বিশেষ করে উৎসব পার্বণ হলে তো কথাই নেই। পর্যটক মহল থেকে এই অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, প্রশাসন সতর্ক করেছিল, কিন্তু তাতে অবস্থা বদলেছে কি? রুম হবে কত পড়বে গো? হ্যাঁ, এসি 1200। অবশ্যই আগে থেকে ট্যারিফ অনেক বেশি। এখানে টোটো ভাড়া বা খাওয়া দাওয়ার খরচা কত কিছু বেড়েছে 2-3 মাসে? সেটা বেড়েছে। ঘর ভাড়া পরিবর্তন তো নিশ্চয়ই হয়েছে। আগে যেই ঘর ভাড়াগুলো ছিল এখন তার থেকে প্রায় 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। টোটো ভাড়াও বেড়েছে, টোটো খাবার দাবারও বেড়েছে কিছু। হিউজ দাম বাড়িয়ে দিয়েছে, মানে এর জন্য এরকম মন্দির হয়েছে বলে। দীঘা এখন শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে। স্বাভাবিক, এখন মানুষের ভিড় জমছে আগের চেয়ে বেশি। কিন্তু হোটেলে থেকে দীঘা উপভোগ করার মতন রেস্ট কি সবার আছে? এক আধটা হোটেল নয়, নিউ দীঘায় পর্যটকের বেশে বিভিন্ন হোটেলে পৌঁছেছিলাম আমরা। প্রশাসনের বেঁধে দেওয়া রেট চার্ট নেই, রদ দেখাতে কার্যত ঘর বেচা হচ্ছে ইচ্ছে মতন দামে। 2-2.5 মাসে পুরোপুরি পাল্টে গেছে দীঘা। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু পর্যটকরা অভিযোগ করছেন যে এই আবহেই নাকি ঝোপ বুঝে কোপ মারতে শুরু করে দিয়েছে একদল ব্যবসায়ী। তারা বলছেন এর আগে দীঘাতে এসে তারা যে হোটেল, যে রুম 500 টাকা, 600 টাকা, 700 টাকা কিংবা 800 টাকা পেতেন, সেগুলি নাকি এখন নিতে হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কিংবা 2000 টাকায়। রুম হবে? এসি রুম কত হবে? 2000। সপ্তাহ বা 2 সপ্তাহ আগে একটা উঠেছিল যে কেউ মানে কোনো হোটেল মালিক কিছু ভাড়া বেশি নিয়েছে, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল। এ যেন দিনে দুপুরে ডাকাতি। সবাই সব কিছুই জানেন, অথচ সুরাহা নেই। কোনো অজানা আশঙ্কায় বড় ক্যামেরায় মুখ খুলতে চাইছিলেন না স্থানীয় বাসিন্দারাও। হবে 3 জন। শনিবার সকালে আমরা বেরোবো। এসি কত কি করবে? 1500। অসাধু কিছু ব্যবসায়ী যারা লিজ ব্যবসায়ী তারাই এই সমস্ত করছে, তাদের চিহ্নিতকরণ হয়েছে এবং আমরা তার উপর স্টেপ নেওয়া হবে যদি ফার্দার আর হয়েছে। হ্যাঁ, আমরা কমপ্লেন পেয়েছি এর মধ্যে যে অনেকে হোটেল বুক করেছে, এসে দেখছি তাকে তার হোটেল বলছে না তোমার বুকিং ক্যান্সেল করা হয়েছে, তাকে জানানো হয়নি, বা যে ঘর দেওয়া হয়েছে যে রেটের কথা বলা হয়েছিল রেট পরে বেশি এক্সট্রা চার্জ করা হচ্ছে। ফলে যখনই এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি আমরা এখানকার ডিএসটি এবং পুলিশকে বলছি, তার কিছু কথা বলছে এবং তার সমাধান করা হচ্ছে। ওল্ড দিঘা অবশ্য অন্য ছবি। হোটেলের রিসেপশনে রাখা প্রশাসনের ঠিক করা রুম ট্যারিফ। অথরিটি যেরকম বলবেন নির্দেশ দেবেন সেরকম আমরা ডিসকাউন্ট দেবো। আর পিক টাইম যেগুলো আছে আমাদের যে ট্যারিফ আছে সেই ট্যারিফ অনুযায়ী আমরা চলবো। এর থেকে আমরা 1 টাকা বেশিও নিচ্ছি না, নেবও না। যেমন ট্যারিফ আমাদের সারা বছরই আমাদের এই ট্যারিফ থাকবে। শুনে মনে হচ্ছে না পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রামের পূর্ব আর পশ্চিম পাড়ার মতন ব্যাপার? এলাকা একটাই, অথচ রাজনৈতিক স্বার্থে একে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দুই পাড়ার নেতারা। সেই ছবি যেন ধরা পড়ল বাংলা সৈকত নগরীর 2 অংশে। ক্যামেরায় অমিতের সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা। পুরীতে রথযাত্রার ফের বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 3 জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার রথের দিন প্রচণ্ড ভিড়ের কারণে রথ পৌঁছতেই পারেনি জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। শনিবার 3টে রথ পৌঁছয় সেখানে। রাতভর জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ ঘিরে বহু ভক্ত ভিড় করেছিলেন। পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করেই রথের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা, আর তাতেই বিপত্তি ঘটে। ভোর 4:30 নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটে। कुछ आदमी मर गया है, दुखदायक व्यापार है, लेकिन जगन्नाथ के रथ का पास में ऐसा पहले बार हुआ, इसलिए अभी तक सब उसको अच्छा से अरेंजमेंट करना चाहिए। जैसे और कुछ आदमी का कुछ परेशान कोई हैरान नहीं होगा, इसीलिए मैं प्रशासक को अनुरोध करता हूँ जैसे कोई आदमी का दूसरा कोई परेशान नहीं हो पाएगा। বাংলাদেশে আটকে থাকা রেল প্রকল্প নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
জনগণের সেবায় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুন। সাঁতরাগাছিতে নতুন ট্রেনের উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ অশ্বিনী বৈষ্ণবের। রেল এবং মেট্রো প্রকল্পে জমিজট কাটাতে মুখ্যমন্ত্রীকে বলুন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ রেলমন্ত্রীর। একই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সুকান্ত মজুমদারের। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে আসার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর। রেলমন্ত্রী নিজে রাজনীতি করছেন পাল্টা অভিযোগ তোলেন প্রসূন। দীর্ঘদিন ধরে অনুরোধের পরেও হয়নি রেলের আন্ডারপাস, পাল্টা অভিযোগ তৃণমূল সাংসদের। मैं तो हमेशा माननीय मुख्यमंत्री जी से यही निवेदन करता हूं और हमारे प्रसून दा यहाँ पर है, मैं आपसे निवेदन भी करता हूं कि आपके जरिए से आप माननीय मुख्यमंत्री जी तक ये बात पहुंचाएं कि जब जहां जनता की सेवा का काम है वहां पर राजनीति से ऊपर उठकर काम करें। जमीन राज्य सरकार की जिम्मेदारी होती है, तो थोड़ा प्रयास करके रेलवे के प्रोजेक्ट्स के लिए लैंड एक्वायर करें। कोलकाता मेट्रो में भी बहुत छोटी छोटी प्रॉब्लम्स हैं, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সেই ধরনের সহযোগিতা আমরা সব জায়গা থেকে পাই না। এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু প্রসূনদা আমার মাঝে আছেন, সেটা প্রসূনদাকে আমি অনুরোধ করব যে আজকে মেট্রো রেল বা অন্যান্য রেলের ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সেই সহযোগিতা দেবার জন্য রেলকে সহযোগিতা করার জন্য প্রসূনদার মতো লোকেরা যেন উদ্গ্রীব হয় এবং তারা অ্যাক্টিভ হন এবং রেলকে যেন সহযোগিতা করে। না, সবসময় দিয়ে দেয় মমতা ব্যানার্জি। রেলবার দুবার রেলের মন্ত্রী, সব দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। এসব বাজে কথা। ওরা বলবে যে আসেনি, ওরা বলবে আসেনি। আমি তো ওর কাছে এই জন্য এলাম, কেন উনি মন্ত্রী, ওনার চেয়ে জোর তো কারো নেই। কোনো ব্যাপারেই বাংলাকে দিতে চায় না, কিন্তু আমি বারবার জোরহাত করেছি, তুই বিশেষ কর, হ্যাঁ প্রসূনজি ঠিক হয়ে যাবে বলে দিচ্ছে, আজ পর্যন্ত হয়নি। আবার এটা হবে না। আর এখানে লোকরা আমায় গালাগালি দেবে, বাচ্চাগুলো, হ্যাঁ আরে অসম্ভব নোংরা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।